এখন আমরা আজকে থেকে আমরা থিওরির পার্ট শুরু করছি, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনের যে মূল পার্ট, মেইন যে পার্ট, সেটা আজকে থেকে শুরু হচ্ছে, মানে থিওরি। সো আপনি একদম ঠিক সময় আছেন, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আর কালকের যে ক্লাসটা সেটা আমি আজকে একটু কুইক রিক্যাপ করে দিচ্ছি, বাদ বাকি এখনো সবাই এসে পৌঁছয়নি, ততক্ষণে সবাই চলে আসবে। আমরা বেকার শুধু শুধু বসে সময় নষ্ট করব না, আমরা একটু কালকের ক্লাসটা রিপিট করে নিই, ঠিক আছে? একটু কুইক রিক্যাপ করে নিই। তো আমরা কি করেছিলাম, এই ক্যানভার মধ্যে যে সমস্ত এই বাদিকের যে প্যানেল, ক্যানভার মধ্যে যে সমস্ত টুল, সেই টুলগুলো আমরা জেনে নিয়েছিলাম, ঠিক আছে? এখানে কি করে আসে, আমরা এই প্লাসে ক্লিক করে এখানে যা সাইজ প্রয়োজন সেই সাইজ সার্চ করে ক্লিক করব, করার সাথে সাথেই পাশের পেজে চলে আসবে, ঠিক আছে? এগুলো আর আমি বলছি না, আমি কুইক রিক্যাপ করে দিই। তো প্রথমে হচ্ছে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে কি থাকে, এই যে পেজ সাইজ, এই পেজ সাইজের সাথে সিমিলার সাইজের কিছু আগে থেকে বানানো টেমপ্লেট এখানে রয়েছে, ঠিক আছে? তো টেমপ্লেট কি জিনিস আমি বলেছি, আগে থেকে বানানো কোনো ডিজাইন যেগুলো আমরা কি করতে পারবো, নিজেদের মতো করে এডিট করে নিতে পারবো, সেটাকে বলা হচ্ছে টেমপ্লেট, ঠিক আছে? সো টেমপ্লেট আমরা কখনো ইউজ করব না অ্যাজ আ বিগিনার গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? আমরা এগুলো কি করে বানাই সেটা শিখতে এসেছি, এডিট করতে আসিনি। আচ্ছা, নেক্সট হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্যাব। এলিমেন্টসটা কি, সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্যাব ক্যানভার মধ্যে। কেন? কারণ এখানে আমরা কি জিনিস পাবো, এখানে আমরা আমাদের ডিজাইনের যে সমস্ত যাবতীয় যা যা কম্পোনেন্ট প্রয়োজন, যেমন মনে করুন কোনো পিএনজি প্রয়োজন ডিজাইন করতে গিয়ে, কোনো আইকন প্রয়োজন, বা মনে করুন কোনো গ্রাফিক্স প্রয়োজন, যাবতীয় যা যা প্রয়োজন আমরা কোথা থেকে পাবো, এই এলিমেন্টস ট্যাব থেকে। এই যাবতীয় জিনিসগুলো যেগুলো ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়, সেগুলো আমরা এতদিন কোথা থেকে পেতাম, আমরা পেতাম হচ্ছে গুগল থেকে। গুগলে গিয়ে ডিরেক্ট সার্চ করতাম, যে মনে করুন উড বা উডেন টেক্সচার, এরকম কিছু সার্চ করতাম, টেক্সচার পিএনজি এরকম সার্চ করতাম, গিয়ে এখান থেকে যেটা পছন্দ হতো সেটা ডাউনলোড করে আবার সেই সফটওয়্যারে আপলোড করে তারপর সেটা নিয়ে ডিজাইন করতাম। আবার যদি ডিজাইনে ভালো না লাগতো তখন আমরা কি করতাম, ওটাকে ডিলিট করে আবার গুগল থেকে এসে নিয়ে আবার সেটাকে ডিজাইনে ইউজ করতাম। ওকে, বাট ক্যানভা কি করেছে, আমাদের একটুখানি হ্যান্ডি করে দিয়েছে ব্যাপারটা একটা সার্চ বার দিয়ে। এই যে সার্চ বারটা রয়েছে, কোথাকার সার্চ বার, এই এলিমেন্টস এর মধ্যে সার্চ বার। এই সার্চ বারের মধ্যে আমরা কি সার্চ করব, আমার ডিজাইনের যাবতীয় যা যা প্রয়োজন। এক্ষুনি আমি গুগলে কি সার্চ করেছিলাম, উডেন টেক্সচার পিএনজি। চলুন সেম জিনিসটা আমি এখানেই সার্চ করে দেখি পাই কিনা। উডেন সরি উডেন টেক্সচার পিএনজি, যেই সার্চ করলাম এই দেখুন আমার কাছে চলে এসেছে ফটোজ, গ্রাফিক্স। আমার যদি ইলাস্ট্রেটিভ প্রয়োজন হয় আমি ইলাস্ট্রেটিভ নেব, আমি ইলাস্ট্রেশন কি জিনিস বা ইলাস্ট্রেটিভ এলিমেন্ট কি জিনিস আর রিয়েল ফটো কি আমি বলে দিয়েছিলাম। সো এই দেখুন উডেন টেক্সচার আমি পেয়ে গিয়েছি। এবার আমার এটা পছন্দ, আমি মনে করুন এটা ডিজাইনে ইউজ করলাম, এবার মনে করুন এটা আমার ভালো লাগছে না, ডিলিট করে দিয়ে আরেকটা নিয়ে এলাম। আমার এটা ভালো লাগছে না, ডিলিট করে দিয়ে আরো একটা নিয়ে এলাম। মানে কি, জিনিসটা একটা হ্যান্ডি ব্যাপার হয়ে গেল। আমাকে এটা আমার সিস্টেমে ডাউনলোডও করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে নিচ্ছি, ভালো লাগছে না ডিলিট করে আরো একটা নিয়ে আসছি। পুরো একটা হ্যান্ডি ব্যাপার। বাট এগুলো আবার ভাববেন না যে কপিরাইটেড, একটাও কপিরাইটেড না, যা যা রয়েছে সব নন কপিরাইটেড, সব আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন আপনার ডিজাইনে। সেখানে মিলিয়ন্স অফ আপনি পেয়ে যাবেন যে কোনো কিওয়ার্ডে। তাহলে আমাদের এই এলিমেন্টস ট্যাবটা কি করবে, আমাদের ডিজাইনের মধ্যে যাবতীয় যা যা কম্পোনেন্ট প্রয়োজন হবে, সেটা হতে পারে কোনো পিএনজি, হতে পারে কোনো গ্রাফিক্স, কোনো আইকন। মনে করুন আমার ডিজাইনে এখন একটা ওয়েব আইকন লাগবে, আমি জাস্ট সার্চ করব ওয়েব আইকন। ওকে, ফটোসে নয়, গ্রাফিক্সে যাব, এই দেখুন প্রচুর ওয়েব আইকন। আমার যেটা প্রয়োজন আমি নেব, নিয়ে এখান থেকে এই যে কালার চেঞ্জ করার অপশন, কালার চেঞ্জ করে দেবো, আমার মতো হয়ে যাবে। ঠিক আছে, মানে কি একটা হ্যান্ডি ব্যাপার, একদম স্মুথ।
ঠিক আছে। তো আমাদের অনেক ক্ষেত্রে খাটনি কমিয়ে দিয়েছে কি এই এলিমেন্টস ট্যাবটা। সো এই জিনিসটাকে আপনারা মাস্টার করে নেবেন, একটু ভালো করে এই জায়গাটা ঘেটে নেবেন, এর মধ্যে কি কি রয়েছে, কি সার্চ করে মাথায় যা মাথায় আসছে এখানে সার্চ করুন। ডিজাইনের ক্ষেত্রে যা মাথায় আসছে, মানুষের পিএনজি হ্যান ত্যান টেক্সচার হোক যাই হোক, যা মাথায় আসছে এখানে গিয়ে সার্চ করুন, দেখুন কি বের হয়। ঠিক আছে, যেটা এতদিন গুগলে গিয়ে সার্চ করতেন ডিজাইনের প্রয়োজনে, সেটা এখন কোথায় গিয়ে সার্চ করবেন? এলিমেন্টস এর মধ্যে এই সার্চ বারে। ওকে, আচ্ছা নেক্সট যাই। টেক্সট ট্যাবে কি? টেক্সট ট্যাবে হচ্ছে আমাদের ডিজাইনে যদি কোনো টেক্সট বক্স আনতে চাই বা টেক্সট অ্যাড করতে চাই, তখন এটা আমাদের প্রয়োজন হবে। ব্র্যান্ড বেশি কিছু আমাদের প্রয়োজন পড়বে না, এটা সাইডেই থাকবে, এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। আপলোডটা কি হবে? আমাদের বাইরে থেকে যদি কিছু আপলোড করতে হয় তখন সেগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারবো, এই যে আপলোড ফাইলসে গিয়ে। ওকে, আমি এখানে ভিডিও আপলোড করতে পারবো, অডিও আপলোড করতে পারবো, কোনো ফোল্ডার আপলোড করতে পারবো, বুঝা গেল? সো আমি কি করব, আমি আপলোড ফাইলসে ক্লিক করব, ক্লিক করার পরে আমি যেখানে রয়েছে, আমি জাস্ট মনে করুন আমি এই হেডফোনটা আপলোড করব, নিয়ে সিলেক্ট করে জাস্ট ওপেন, যে ওপেনে ক্লিক করলাম আমার দেখুন হেডফোনটা আপলোড হয়ে গিয়েছে। এবার ক্লিক করলে আমার ডিজাইনে চলে আসবে। ওকে, যেমন ভাবে আমি ভিডিও আপলোড করতে পারি, এই ভিডিও ট্যাবে চলে আসবে, এগুলো সব আমার আপলোড করা ভিডিও, এগুলো সব আমার আপলোড করা অডিও, এগুলো সব আমি আস্তে আস্তে আপলোড করে নিতে পারবো আমার ডিজাইনের সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা টুলস এর মধ্যে কি? টুলস এর মধ্যে মেইন কাজে লাগবে হচ্ছে এই পেন গুলো, আর বাদ বাকি এগুলো সব এলিমেন্টের মধ্যে রয়েছে। এই টেক্সট, এই যে টেক্সট, এই যে লাইন আপনি এলিমেন্টসে গিয়ে লাইন সার্চ করলে লাইন পেয়ে যাবেন। এই যে শেপস, এলিমেন্টস এর মধ্যে গিয়ে শেপস সার্চ করলে শেপস পেয়ে যাবেন। ঠিক আছে, সো মেইন হচ্ছে এই ড্র আপনার কাজে লাগবে এই টুলস এর মধ্যে। মনে করুন আমি এই পেনটা নিলাম, পেনটা নিয়ে আমার এখন দেখুন এখানে আমি যাবতীয় যা কিছু ড্র করতে পারবো। ওকে, আমি এর কালারও চেঞ্জ করতে পারবো, পেনের কালার চেঞ্জ করতে পারবো, পেনের ওয়েট বাড়াতে পারবো। ঠিক আছে, এগুলো বিভিন্ন সময় কাজে লাগবে আমাদের। ট্রান্সপারেন্সি কমাতে পারবো, এই যে এখন দেখুন এটা হালকা হয়ে গিয়েছে, ট্রান্সপারেন্সি মানে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, এপার ওপার দেখা যাবে প্লাস্টিকের মতো। ঠিক আছে, এই আর একটা পেন এও ইউজ করতে পারি। সেম, এটা হচ্ছে হাইলাইটার, একটু দেখিয়ে দিই হাইলাইটার। এটা হচ্ছে হাইলাইটার, কোনো টেক্সটের উপরে আমরা যে হাইলাইট করি সেই হাইলাইটার, এটা এইভাবে যে হাইলাইট করি সেই হাইলাইটার। এটা রাবার, জাস্ট এভাবে ক্লিক করব, এর উপরে সব ডিলিট হয়ে যাবে। ওকে, আর এগুলো তো কালার যা দেখালাম সেম। আচ্ছা প্রজেক্টস এর কি? প্রজেক্টস এর মধ্যে আমরা যাবতীয় যা যা ডিজাইন বানিয়েছি সে সমস্ত প্রজেক্টস, ছবি, যাবতীয় যা যা রয়েছে সব এখানে আমরা পেয়ে যাবো প্রজেক্টস এ। আর অ্যাপস কি? অ্যাপস হচ্ছে ক্যানভার মধ্যে কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের ডিজাইন প্রসেসকে আরো সুন্দর করতে পারি, আরো ডিজাইনটাকে স্টানিং বানাতে পারি। ওকে, সো যেমন ভাবে আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর থাকে, আইফোনে অ্যাপ স্টোর থাকে, ওখান থেকে আমরা কি পাই? আমাদের প্রয়োজনীয় অ্যাপস গুলো পাই। সব অ্যাপ আমরা ইউজ করতে পারি না, যে অ্যাপ আমাদের প্রয়োজন হয় সেই অ্যাপ আমরা ডাউনলোড করে ইউজ করি, রাইট? সেম মনে করুন এটা হচ্ছে ক্যানভার মধ্যের প্লে স্টোর। এটা তো অ্যাকচুয়ালি প্লে স্টোর নয়, বাট আমাদের বোঝার সুবিধার জন্য যাতে মাথায় থাকে জিনিসটা, সেই কারণে আমি বলছি এটাকে মনে করুন ক্যানভার ভিতরের প্লে স্টোর। এখানে আপনি আপনার ডিজাইনের সুবিধার্থে যে অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসটাকে সার্চ করবেন, সার্চ করে আমার ডিজাইনে সেটাকে ইউজ করবো। চিন্তা নেই, আমরা আগামী দিনে ইউজ করবো। ঠিক আছে, যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবো তখন ইউজ করবো, বাট এখন চিনিয়ে রাখছি। আচ্ছা এবার কিছু টুল রয়েছে, প্রথমে টেক্সট টুল দেখে নিই, চটপট দেখিয়ে দিচ্ছি, আমি বেশি ডেপথে যাচ্ছি না। আমি টেক্সটটাকে ক্লিক করি, দেখুন টেক্সটের এখানে টুল বার চলে এসেছে। প্রথমের কি? ফন্ট। এখান থেকে আমি আমার যাবতীয় ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট মানে আপাতত জেনে রাখুন টেক্সটের স্টাইল চেঞ্জ করা। টেকনিক্যালি আমি পরে বলবো, থিওরিটিক্যালি পরে বলবো, বাট আপাতত জেনে রাখুন ফন্ট হচ্ছে কি করে, আমাদের টেক্সটের স্টাইল চেঞ্জ করে। ওকে, আচ্ছা নেক্সট কি? নেক্সট হচ্ছে আমার টেক্সটের সাইজ কত হবে, ছোট বড়, এখান থেকে আমি টাইপ করেও দিতে পারি, সেই মতো চলে যাবে। ওকে, আচ্ছা নেক্সট এটা হচ্ছে টেক্সটের কালার। ওকে, আচ্ছা এটা হচ্ছে বোল্ড, আমি টেক্সটটাকে মোটা করব নাকি পাতলা করব সেটা এখান থেকে আমি এক ক্লিকে বোল্ড করতে পারবো, আবার শুরু করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ইটালিক্স, আই ফর ইটালিক্স, সরি এর মনে হয় ইটালিক্স নেই, এই টাইপ ফেস্টার, ওয়েট অন্য একটা ফন্ট চুজ করি,
হ্যাঁ, এর ইটালিক্স আছে। দেখুন যে ইটালিক্সে ক্লিক করলাম হালকা একটু কাত হয়ে গেল, বেঁকে গেল, সেটাকে বলা হচ্ছে ইটালিক্স। আচ্ছা, নেক্সট হচ্ছে আন্ডারলাইন। এটা হচ্ছে এই টেক্সটে যদি কোনো আন্ডারলাইন দিতে হয় সেটা এর মাধ্যমে আমরা দিয়ে নেব। নেক্সট এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। ক্লিক করলেই মাঝখান থেকে একটা লাইন কেটে চলে যাবে, এটাকে বলা হয় কি স্ট্রাইক থ্রু। আচ্ছা, এর পরের বাটনটা বা এর পরের টুলটা হচ্ছে আপার কেস লোয়ার কেস টুল। আমি যদি আপার কেসে ক্লিক করি সমস্ত আপার কেস হয়ে যাবে, আবার যদি ক্লিক করি এটা নর্মাল স্টেটে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের ক্লাস আমি পরে নেব, বাট আপাতত থিওরিটিক্যালি বলছি না, সিস্টেমেটিক্যালি যেমন হচ্ছে সেটা দেখিয়ে দিই। এই এটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের মধ্যে টেক্সট রয়েছে। এই টেক্সটটাকে আমি টেক্সট বক্সের লেফটে আনবো নাকি রাইটে আনবো নাকি মাঝখানে রাখবো, এটা আমাকে কে বলে দেবে? এই টুলটা, অ্যালাইনমেন্ট টুল। আমি এই যে ক্লিক করলাম দেখুন টেক্সট বক্সের মধ্যে পজিশন চেঞ্জ হচ্ছে। আবার ক্লিক করলাম দেখুন ডান দিকে চলে গেল, আবার ক্লিক করলাম দেখুন সেন্টারে চলে এলো। মানে টেক্সট বক্সের মধ্যে টেক্সটের পজিশন কোথায় থাকবে সেটা আমাকে ডিফাইন করে দেবে হচ্ছে এই অ্যালাইনমেন্ট টুল। ওকে। আচ্ছা, নেক্সট তার জন্য আমাকে একটুখানি এটাকে কপি করে নিচে আরেকবার লিখে নিতে হবে। ওয়েট। ওকে, নেক্সট হচ্ছে এটা বুলেট পয়েন্ট দেওয়ার, এই যে 1 2 3 তারপরে বুলেটস এই সমস্ত দেওয়ার হচ্ছে এই টুলটা, লিস্ট টুল। নেক্সট হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে ক্লিক করব, এর মাধ্যমে আমাদের মেইন প্রয়োজন পড়বে এই দুটো, লেটার স্পেসিং। এটাকে ইনক্রিজ করলে প্রত্যেকটা লেটারের মাঝে স্পেস তৈরি হবে, ডিক্রিজ করলে স্পেস কমবে। ওকে, এটাকে লেটার স্পেসিং বলছি। আচ্ছা, লাইন স্পেসিং মানে এটা একটা লাইন এটা একটা লাইন, মাঝের যে স্পেসটা এটা কমবে বাড়বে হচ্ছে আমার এই লাইন স্পেসিং দিয়ে। মেইনলি আমাদের এই দুটোই কাজে লাগবে এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে থেকে। ওকে, বাদ বাকি আপনারা একটু এক্সপ্লোর করবেন, এমনি বুঝে যাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি। টেক্সটের ট্রান্সপারেন্সি আমরা কতটা কি রাখবো এটা এর মাধ্যমে সেট করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এফেক্টস। এফেক্টস হচ্ছে টেক্সটের মধ্যে বিভিন্ন এফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে চলে আসব। এটা একটু নিজেরা এক্সপ্লোর করবেন, দেখে তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আর ডেপথে যাচ্ছি না, এটা এগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করলে চিনে যাবেন। ওকে। আচ্ছা, অ্যানিমেট। টেক্সটের মধ্যে কোনো অ্যানিমেশন যদি অ্যাড করতে হয় সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এটা একটু নিজেরা এক্সপ্লোর করে নেবেন, কারণ প্রচুর অ্যানিমেশন রয়েছে, আমি যদি এক এক করে দেখাতে যাই বোরিং হয়ে যাবে ক্লাসটা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে পজিশন। পজিশন তো আমি দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি সহজ করে। আমি কিছু শেপ নিয়ে আসি। এই যে শেপ, এই শেপের একটা কালার দিয়ে দিই, সরি এটাকে ডুপ্লিকেট করে এটা মনে করুন আমি পিছনে পাঠিয়ে দিই। আমি বোঝাচ্ছি, একটু আমাকে সময় দিন, একটু ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে নিই, তা না হলে বুঝতে পারবেন না। এটাকে একটু ডুপ্লিকেট করে পজিশনে গিয়ে পিছনে পাঠিয়ে। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই, মনে করুন এটা। এইবার মনে করুন আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কোথায় যাব? পজিশনে। পজিশনে গিয়ে দেখুন এখন ব্যাকওয়ার্ড আর টু ব্যাক এই দুটো অ্যাক্টিভ রয়েছে, এই দুটো ইনঅ্যাক্টিভ। আমি ব্যাকওয়ার্ডে একবার করে ক্লিক করলে কি হবে? এক স্টেপ করে পিছনে যাবে, দেখুন এক স্টেপ করে পিছনে যাচ্ছে। আবার যদি ফরওয়ার্ডে ক্লিক করতে থাকি এক স্টেপ করে সামনে আসবে, এক স্টেপ করে। আর টু ফ্রন্ট আর টু ব্যাকের কি কাজ? টু ব্যাকে ক্লিক করলে একেবারে পিছনে চলে যাবে, টু ফ্রন্টে ক্লিক করলে একেবারে সামনে চলে আসবে। এটা হচ্ছে পজিশনের কাজ। আর অ্যালাইন টু পেজ কি জিনিস? মানে এই পেজের আমি কোথায় এটাকে অ্যালাইন করতে চাইছি, টপে, লেফটে, মিডলে, সেন্টারে, রাইটে, বটমে, কোথায় আমি পেজের কোথায় এটাকে পাঠাতে চাইছি সেটা হচ্ছে এটা অ্যালাইন টু পেজ। ঠিক আছে, আর বেশি কিছু নয়। সো পজিশনের মধ্যে এতটুকুই। আচ্ছা, নেক্সট কপি স্টাইল। এটার কাজ হচ্ছে মনে করুন আমি এই টেক্সটটাকে অনেক কষ্ট করে একটুখানি বানিয়েছি, দেন আরো একটা টেক্সট বক্স নিয়েছি, সেই টেক্সট বক্সের মধ্যে আমি সেম ভাবে এই টেক্সটটা আমি যেমন ভাবে সাজিয়েছি এই টেক্সটটাকে আমি তেমন ভাবে সাজাতে চাইছি। আমি আর বারবার করব না, এটাকে ক্লিক করব, কপি স্টাইল, এখানে পেস্ট স্টাইল, দেখুন সেম হয়ে গিয়েছে। ওকে, এটাই হচ্ছে এর কাজ, আর কিছু না। দেন এবার ডিলিট করে দিই। এবার আসছি ইমেজ। কোন ইমেজ নিয়ে আসি আমি, মনে করুন এই ইমেজটা। যে ইমেজে ক্লিক করলাম দেখুন আমার টুল বার চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে এডিটে
এডিটটা আমি স্কিপ করছি, এটা আমি পরে দেখিয়ে দেবো, পরে শিখিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে ক্লাস করাবো। এখন বিজি রিমুভারে ক্লিক করলে কি হবে, আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। বাট এখন আপনাদের এটা কাজ করবে না, এটা প্রিমিয়াম ফিচার আমাদের তরফ থেকে। যখন আপনাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট দেওয়া হবে তখন আপনারা এটা ইউজ করতে পারবেন, ওকে? বাট আমার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ চাই না। আচ্ছা, দেন এটা হচ্ছে কি ক্রপে যেই ক্লিক করব আমি আমার ছবিটাকে এখান থেকে ক্রপ করতে পারবো, ওকে? এটা হচ্ছে ক্রপ টুলের কাজ, আর কিছু না। আর এখান থেকে আমরা ডিরেক্টও ক্রপ করতে পারবো এই ক্যাপসুল আইকন গুলোর মাধ্যমে। এখান থেকে আমরা ছবিকে ডিরেক্টও ক্রপ করতে পারবো, ওকে? নেক্সট ফ্লিপ হরাইজন্টাল করলে হরাইজন্টালি ফ্লিপ হবে, ভার্টিক্যালি করলে ভার্টিক্যালি ফ্লিপ হবে, ওকে? আচ্ছা, এই কালারটা কোনো ইমেজের কালার এখান থেকে ডিরেক্ট চেঞ্জ করবেন না, তাহলে ইমেজটা কালার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটাকে স্কিপ করে যাবেন, ইমেজের কালার কখনো ডিরেক্ট চেঞ্জ করবেন না। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রোক স্টাইলে কি হবে, আমি আমার ছবির চারপাশে স্ট্রোক দিতে পারবো, ওকে? আর এখান থেকে স্ট্রোকের স্টাইল চেঞ্জ করতে পারবো। এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করে নেবেন, ঠিক আছে? আর এর পাশে নেক্সট কি আছে, কর্নার রাউন্ডিং। কর্নার গুলোকে আমরা রাউন্ড করতে পারবো, শার্প করতে পারবো এর মাধ্যমে, ওকে? নেক্সট ট্রান্সপারেন্সি, সেম জিনিস। আর এরপরে অ্যানিমেটও আমি দেখিয়ে দিয়েছি, পজিশনও দেখিয়ে দিয়েছি, কপি স্টাইলও দেখিয়ে দিয়েছি, বাস আর ছিল না। এই হচ্ছে আমাদের ক্লাসের টপিক কি, 12 কিলার টার্মস অ্যাবাউট টাইপোগ্রাফি। শুরু করা যাক। সো টাইপোগ্রাফির এই টার্মস গুলোকে জানতে গেলে আগে জানতে হবে টাইপোগ্রাফি কি জিনিস। কারণ যেটা আমরা শিখতে যাচ্ছি সেটাকেই যদি না জানি আমাদের শেখাটা সম্পূর্ণ হবে না। আমি এত কিছু পড়ে ক্লাসটাকে বোরিং করব না, এর মধ্যে কি বলা আছে আমি সেটাকে সহজ ভাষায় একদম মাথার মধ্যে গেঁথে দিচ্ছি। সো টাইপোগ্রাফি কি জিনিস, যে কোনো টেক্সট কম্পোনেন্ট কি কি হতে পারে, কোনো লেটার হতে পারে, লেটার মানে এ বি সি ডি ই এফ জি, এগুলো এক একটা লেটার, ওকে? কোনো ওয়ার্ড কম্পোনেন্ট হতে পারে, যেমন ওয়ার্ড কি, কতগুলো লেটার মিলে যে একটা ওয়ার্ড হয়, যেমন এই যে টাইপোগ্রাফি একটা ওয়ার্ড, ঠিক আছে? আর কি হতে পারে, কোনো সেন্টেন্স হতে পারে, কতগুলো ওয়ার্ড মিলে যে সেন্টেন্স হয়। সো টেক্সটের এই তিনটে কম্পোনেন্ট, একটা হচ্ছে লেটার কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়ার্ড কম্পোনেন্ট, আর একটা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। সো যে কোনো টেক্সট কম্পোনেন্টকে আমাদের ডিজাইনে সুন্দরভাবে সাজিয়ে তোলার যে দক্ষতা, সেটাকেই বলা হচ্ছে টাইপোগ্রাফি। কি বললাম, আমাদের ডিজাইনের মধ্যে যে কোনো টেক্সট কম্পোনেন্ট, সেটা কোনো লেটার হতে পারে, কোনো ওয়ার্ড হতে পারে, কোনো সেন্টেন্স হতে পারে, যে কোনো লেটার কম্পোনেন্ট, যে কোনো টেক্সট কম্পোনেন্ট আমাদের ডিজাইনে সুন্দরভাবে সাজিয়ে তোলার যে দক্ষতা, সেটাকেই বলা হচ্ছে টাইপোগ্রাফি। একদম ইজি ওয়েতে আমি বলে দিলাম, মাথায় ঢুকেছে টাইপোগ্রাফি কি জিনিস? এবার আমি এর ডেপথে যাব। টাইপোগ্রাফি কি মাথায় ঢুকেছে? সো টাইপোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আর এত কিছু থরলি পড়ে আমি ক্লাসটাকে বোরিং করছি না, ঠিক আছে? এর মধ্যে যা যা বলা আছে আমি সহজ ভাষায় মাথায় ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এবার আসছি টাইপফেস কি জিনিস। আমরা একটুখানি এই নিচের এই ছবিটার দিকে লক্ষ্য করি, দুটো জিনিস লেখা আছে, এক হচ্ছে টাইপফেস লেখা আছে, আর একটা ফন্ট লেখা আছে। আমরা কিসের সাথে পরিচিত? ফন্টের সাথে পরিচিত, টাইপফেসের সাথে নয়। টাইপফেসটা আমাদের কাছে নতুন ওয়ার্ড, এখানে অনেকে আমার পুরনো স্টুডেন্ট রয়েছে, সো তাদের কাছে টাইপফেসটা চেনা ওয়ার্ড হতে পারে, বাট যারা নতুন স্টুডেন্ট তাদের কাছে এই টাইপফেসটা অচেনা, তারা এই ফন্টটাকে চেনে, ঠিক আছে? সো ওকে, তো এতদিন আমরা কিছু ফন্ট জেনে আসতাম। আমরা কি বলতাম, এই পপিন্স ফন্টটা ইউজ করি, এই মন্টসেরাট ফন্টটা ইউজ করি, এই হেলভেটিকা ফন্টটা ইউজ করি। অ্যাকচুয়ালি ওটা ফন্ট নয়, ওটা কি, ওটা হচ্ছে টাইপফেস। আমি একটু বুঝিয়ে দিই, আমি সোজা একটুখানি উদাহরণ দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজে চলে যাই, একটা টেক্সট বক্স নিয়ে আসি যেখানে আমি ফন্ট দেব। মনে করুন আমি এখান থেকে একটা কমন এই পপিন্স ফন্ট এটা চুজ করি, দেখুন স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। এইবার আপনারা কি জানেন, পপিন্স একটা ফন্ট,
এই নিউ মন্ট্রিয়াল একটা ফন্ট, রোকা 2 একটা ফন্ট, রোবোটো একটা ফন্ট। আপনারা এগুলোকে ফন্ট বলে এতদিন চেনেন, বা আমরা এগুলোকে এতদিন ফন্ট বলে চিনতাম, বাট অ্যাকচুয়ালি এগুলো কি ফন্ট নয়, এগুলো কি টাইপ ফেস। আমরা একটু এখানে চলে আসি, টাইপ ফেস কাকে বলে আর ফন্ট কাকে বলে। ফন্ট হচ্ছে, যেমন আমি যদি পপিন্স এর এই পাশে একটা ছোট্ট অ্যারো রয়েছে, এটাই ক্লিক করি, যেমন একটা লিস্ট ওপেন হবে, পপিন্স থিন, পপিন্স এক্সট্রা লাইট, পপিন্স লাইট, পপিন্স রেগুলার, পপিন্স মিডিয়াম। এইগুলো হচ্ছে এক একটা ফন্ট। এগুলো কি এক একটা ফন্ট। আর এন্টায়ার ফ্যামিলি অফ ফন্টস, মানে এটা 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 সবকটা একসাথে মিলিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে টাইপ ফেস। মানে এন্টায়ার ফ্যামিলি অফ ফন্টস, মানে ফন্টের পুরো ফ্যামিলিকে একসাথে বলা হচ্ছে টাইপ ফেস। মানে পপিন্স একটা কি টাইপ ফেস, নিউ মন্ট্রিয়াল এটা একটা কি, এটা একটা টাইপ ফেস। নিউ মন্ট্রিয়ালের ভিতরে যদি যাই, এই যে নিউ মন্ট্রিয়াল লাইট, নিউ মন্ট্রিয়াল রেগুলার, মিডিয়াম, বোল্ড, এগুলো এক একটা হচ্ছে ফন্ট। আর এই ফন্ট গুলোকে একসাথে বলা হচ্ছে টাইপ ফেস। কোন টাইপ ফেস? নিউ মন্ট্রিয়াল টাইপ ফেস। ডেপথে আলোচনা করি চলো। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখুন হেলভেটিকা। টাইপ ফেসের নিচে দেখুন হেলভেটিকা লেখা রয়েছে, আর ফন্টের নিচে লেখা রয়েছে দেখুন হেলভেটিকা রেগুলার, হেলভেটিকা অবলিক, হেলভেটিকা লাইট, হেলভেটিকা লাইট অবলিক। মানে এক একটা ফ্যামিলি মেম্বার দেওয়া রয়েছে। এটা যদি একটা ফ্যামিলি হয়, মনে করুন আমাদের বাড়ির সামনে যে নাম দেওয়া থাকে না, শান্তি নীর, এই নীর সেই নীর, বাড়ির সামনে দেখবেন নাম দেওয়া থাকে, মানে কি এই পরিবার এটা। তাহলে মনে করুন আপনার বাড়ির সামনে হেলভেটিকা নাম দিয়ে লেখা রয়েছে, আপনার পরিবারের নাম হচ্ছে হেলভেটিকা। আমি আমি একদম রিয়েল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনার বাড়ির নাম বা আপনার পরিবারের নাম মনে করুন হেলভেটিকা, ঠিক আছে? এবার আপনার বাড়ির মধ্যে কিছু মেম্বার থাকে, আপনি, আপনার মা, আপনার বাবা, আপনার দাদু, আপনার ঠাকুমা, সবাই থাকে। সো এদেরকে একসাথে বলা হচ্ছে হেলভেটিকা পরিবার। বোঝা গেল? এই যে হেলভেটিকা রেগুলার, এটা মনে করুন আপনি, হেলভেটিকা অবলিক এটা মনে করুন আপনার মা, হেলভেটিকা লাইট এটা মনে করুন আপনার বাবা, হেলভেটিকা লাইট অবলিক এটা মনে করুন আপনার ঠাকুরদা, হেলভেটিকা বোল্ড এটা মনে করুন আপনার ঠাকুমা। মানে কি এগুলো এক একজন ফ্যামিলি মেম্বার। আর আপনাদের বাড়ির নাম বা আপনাদের পরিবারের নাম কি? হেলভেটিকা। এদেরকে একসাথে বলা হচ্ছে হেলভেটিকা। তাহলে যেটাকে আমরা পরিবারের নাম হিসেবে জানছি সেটাকে বলছি টাইপ ফেস, আর পরিবারের এক একটা মেম্বারকে আমরা বলছি ফন্ট। একটু এই পেজে দেখে নিই কি কি জানলাম, টাইপোগ্রাফি কি জানলাম আর টাইপ ফেস কি জানলাম। ওকে, এবার নেক্সট আসি। টাইপ ফেসের কিছু প্রয়োজনীয় টার্ম, যেমন এখানে কিছু আমি লিখে রেখেছি, এগুলো দেখে নেবেন, আমি এগুলো নিয়েই নিচে আলোচনা করছি, ঠিক আছে? এই 4DP গ্রিড, অ্যাসেন্ডার, ডিসেন্ডার, বেসলাইন, এগুলো একটুখানি দেখে নেবেন, আমি এগুলো নিয়েই নিচে আলোচনা করছি, ঠিক আছে? প্রথমে আসছি 4DP গ্রিড, যেটা আমাদের ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটা দারুণ থিওরি, বাট ইন্ডাস্ট্রিতে কাজ করে 90% ডিজাইনার এই থিওরিটাকে জানে না। ওকে, সো যেটা আমরা জেনে যাব, চাপ নেই। 4DP গ্রিড, 4DP গ্রিড জানার আগে আমাদের একটা টেবিল দেখতে হবে বা একটা নামতা দেখতে হবে। আমি একটা ছবির মাধ্যমে বোঝাই। আজকে আমি যা যা বোঝাবো, যা যা দেখাবো, সব ছবির মাধ্যমেই বোঝাবো, যাতে আপনাদের থিওরি ক্লাস করতে বা থিওরি পড়তে বোর ফিল না হয়। বাট থিওরিটাকে যাতে থিওরির মতো মনে না হয়, সেই কারণে আমি একদম সহজ সিম্পল ওয়েতে ছবির মাধ্যমে বোঝাবো, আর আপনাদের থিওরি ক্লাস করতেও মজা লাগবে, এটুকু আমি কথা দিচ্ছি, ঠিক আছে? সো 4DP গ্রিড সিস্টেম জানার আগে আমাদের একটা টেবিল জানতে হবে বা একটা নামতার মধ্যে দিয়ে যেতে হবে। কি নামতা? মনে করুন এই যে এক একটা লাইন, এই এক একটা লাইনের ভ্যালু মনে করুন 4, এই এক একটা লাইনের ভ্যালু মনে করুন 4। তাহলে 4-এর সাথে 0 গুণ করলে কত হয়? 0। 4-এর সাথে 1 গুণ করলে কত হয়? 4। 4-এর সাথে 2 গুণ করলে কত হয়? 8। মানে পরপর পরপর দেখুন একটা নামতা চলছে, 4-এর নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 4-এ এই 4 6 24, ঠিক আছে? মানে 4-এর একটা নামতা
কন্টিনিউ চলে আসছে। ওকে, এইবার এটা আমাদের কিভাবে কাজে লাগবে, কোথায় কাজে লাগবে সব আমি একটুখানি দেখে নিই। আমি সোজা চলে যাই একদম সহজে বোঝানোর জন্য আমাদের এই পেজে। মনে করুন একটা টেক্সট নিয়েছি আমার ডিজাইনে। ওকে, আমি সাইডে রাখি। দেন আমি মনে করুন আমি একটা সাব হেডলাইন নিয়েছি, আর মনে করুন আমি আমার ডিজাইনে একটা বাটন নিয়েছি। ওকে, জাস্ট আমি বোঝানোর জন্য জাস্ট। ওকে, এইবারে এর মাঝে দেখুন কিছু স্পেস রয়েছে। এই স্পেস গুলোর ভ্যালু আমরা কি করে মেনটেন করব, তখন আমাদের প্রয়োজন পড়বে 4DP গ্রিড সিস্টেম। 4DP গ্রিড সিস্টেম কি জিনিস? আমাদের এই যে হেডিং কম্পোনেন্ট আর এই যে সাবহেডিং, আমি এখানে সাবহেডিং লিখে দিই বুঝতে সুবিধা হবে। সাবহেডিং, এই যে হেডিং কম্পোনেন্ট আর এই যে সাবহেডিং কম্পোনেন্ট, এই দুটোর মাঝের যে দূরত্ব, এই দূরত্বটা চলুন আগে একটু মাপা যাক। আমি মাপার জন্য কি করব, হেডিংটাকে ক্লিক করব আর সাবহেডিং এর উপরে আমার মাউস পয়েন্টারটা নিয়ে যাব। মাউস পয়েন্টারটা জাস্ট নিয়ে যাব, ক্লিক করব না। একটাকে ক্লিক করব, আরেকটার উপরে মাউস পয়েন্টার নিয়ে যাব, নিয়ে গিয়ে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবো। যেই আমি অল্ট প্রেস করে ধরলাম, মাঝখানে দেখুন আমার একটা ভ্যালু দেখাচ্ছে, যে ভ্যালুটা হচ্ছে 67 দেখাচ্ছে। তো 67 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, মিলবে? মিলবে না। তার মানে কি এটা 4DP গ্রিড সিস্টেমের মধ্যে নেই। তাহলে আমাকে কি করতে হবে, এই যে মাঝখানের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যেন 4 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে আমি এটাকে কি করতে পারি, একটু উপর দিকে 1 2 3 তিনবার 3টে পিক্সেল কমিয়ে দিই। 65 রয়েছে, আর একটা পিক্সেল কমিয়ে দিই 64। কি করে কমাচ্ছি আমি, জাস্ট ক্লিক করছি, কিবোর্ডের মধ্যে যে চারদিকে 4টে অ্যারো থাকে, লেফট রাইট আপ এন্ড ডাউন, আমি এই যে আপ অ্যারোতে ক্লিক করলে আপে যাচ্ছে, ডাউন অ্যারোতে ক্লিক করলে ডাউনে আসছে, রাইট অ্যারোতে ক্লিক করলে রাইটে আসবে, লেফট অ্যারোতে ক্লিক করলে লেফটে আসবে। আমি এইভাবে এটাকে মুভ করাচ্ছি, ঠিক আছে? সো এটা একদম বেসিক জিনিস। তো আমি যেটা বলছিলাম সেই মেইন টপিকে ফিরে যাই। আমি প্রথমে ভ্যালু মাপবো এই মাঝখানের ভ্যালু মাপতে গেলে কি করতে হবে, একটাকে সিলেক্ট করতে হবে, অপরটার উপরে জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে যাব, বাট ক্লিক করব না। আমি অপরটার উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, এবার কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে থাকবো, ঠিক আছে? যেই আমি অল্ট প্রেস করে ধরে থাকলাম, এটা দেখাচ্ছে 56। ওকে, আমি মনে করি এটা একটু আরো কাছে দিয়ে দিই, আরো কাছে রাখি, 33 দেখাচ্ছে। আমি এটা 4 দিয়ে ভাগ করলে কি মিলছে? মিলছে না। তার মানে কি এটা আমার 4DP গ্রিড সিস্টেমের মধ্যে নেই। আমার যখনই প্রয়োজন পড়বে যে কোনো দুটো কম্পোনেন্টের মাঝখানের স্পেস মেনটেন করতে, সেই যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা যেন 4 দিয়ে ভাগ করলে মেলে। এখানে দেখাচ্ছে 33, আমি কি করব, নিচের এটাকে ক্লিক করে এক ঘাট উপরের দিকে দিয়ে দেবো, 1 পিক্সেল উপরের দিকে কমিয়ে দেবো। এইবার আমি চেক করি, দেখুন 32, তাহলে 4 আসছে 32। সো আমার এই যে মাঝখানের স্পেস, এটা 4 দিয়ে ভাগ করে মিলে গেল। তার মানে কি এটা আমার 4DP গ্রিড সিস্টেমের মধ্যে চলে এলো। আচ্ছা, সেম এবার আমাকে এই মাঝের গ্যাপটাকে মেনটেন করতে হবে। এই মাঝের গ্যাপ আমি কিভাবে মেনটেন করব, সেম ভাবে আমি মনে করি এটাকেই কাছে রাখবো। এবার এটাকে মাপি, একটাকে ক্লিক করি আর একটাকে এই ক্লিক করে দেবো, দেখুন 111। এটা মিলছে না, তাহলে এটাকে আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে। মনে করুন আমি আরো কাছে নিয়ে যাও, আমি আরো কম ভ্যালু নিই যাতে বুঝতে সুবিধা হয়। ক্লিক করলাম, 47 রয়েছে, এটাকে আমি ক্লিক করে নিচের দিকে 1 পিক্সেল বাড়িয়ে দিলাম, তাহলে আমার গ্যাপটা বেড়ে গেল 1 পিক্সেল। দেখুন, সরি, 1 পিক্সেল বাড়িয়ে দিই, নিচে পাঠিয়ে দিই, দেখুন 48, 4 12 48। তার মানে যখনই আমাদের ডিজাইন করার সময় ডিজাইন কম্পোনেন্ট গুলো, মনে করুন এই যে হেডিং কম্পোনেন্ট, সাবহেডিং কম্পোনেন্ট, বাটন কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলোর মাঝের যে গ্যাপ থাকবে, সেই গ্যাপের মাঝের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 4 দিয়ে ভাগ করলে যেন মেলে, তখনই সেটা আমার 4DP গ্রিড সিস্টেমের মধ্যে চলে আসবে। তাহলে যদি আমি এই 4DP গ্রিড সিস্টেম মেনটেন করে আমাদের ডিজাইনের স্পেস ক্রিয়েট করি, আমাদের ডিজাইনটা কিন্তু একটা প্রপার ব্যালেন্স স্পেস ক্রিয়েট করবে।
সো 4dp গ্রিড সিস্টেমটা হচ্ছে কখন কাজে লাগবে আমাদের, যখন আমরা ডিজাইন কম্পোনেন্ট গুলোকে ইউজ করব, যেমন একটা হেডিং কম্পোনেন্ট, একটা সাবহেডিং কম্পোনেন্ট, একটা বাটন কম্পোনেন্ট আমরা এখানে ইউজ করেছি। এর যে মাঝের দূরত্বটা, এই দূরত্বটা সব সময় যেন 4 দিয়ে ভাগ করলে মেলে। ওকে, আমি মনে করুন এই হেডিং কম্পোনেন্টকে সিলেক্ট করছি, সাবহেডিং কম্পোনেন্ট এটার উপরে গিয়ে আমি মাউস পয়েন্টারটা জাস্ট নিয়ে যাব, নিয়ে গিয়ে অল্ট প্রেস করে ধরবো, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরবো। ধরার পরে এখানে দেখুন একটা ভ্যালু দেখাচ্ছে 32, তার মানে 4 আসছে 32। তো 4 আসছে 32 মানে এটা আমার 4 দিয়ে ভাগ করলে মিলছে। আমি এই 4dp গ্রিড সিস্টেম মেনটেন করে অলওয়েজ এই স্পেস ক্রিয়েট করব। দেন আমি কি করব, এই মাঝের গ্যাপটা মেনটেন করতে হবে। তাহলে আমাকে কাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, হয় এইটাকে নয় এইটাকে। তাহলে আমি মনে করুন ওপরেরটা না সিলেক্ট করে নিচেরটা সিলেক্ট করছি, ঠিক আছে। আর ওপরেরটায় আমি জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে কি করছি, অল্ট প্রেস করে ধরছি। যেই অল্ট প্রেস করে ধরলাম দেখুন মাঝখানে 48 দেখাচ্ছে, তাহলে 4 12 48। এটা আমার কি 4 দিয়ে ভাগ করলে যেহেতু মিলছে, সো এটা 4dp গ্রিড সিস্টেমের মধ্যে আমার এই ভ্যালুটা রয়েছে। সো আমরা যখন ডিজাইন কম্পোনেন্ট গুলোকে ইউজ করব, এর মাঝের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা অলওয়েজ 4dp মেনটেন করে আমরা ইউজ করব। ওকে, আশা করি 4dp জিনিসটা বোঝা গিয়েছে, এটা কখনো মাথা দিয়ে আর বেরোবে না। ওকে, সো 4dp এর সমস্ত ভ্যালু গুলোই কি হবে, 4 দিয়ে ভাগ করলে মিলবে। ব্যাস, এখানে দেখুন ইজিলি পুরো একদম ঝকঝকে করে লেখা রয়েছে। আমি আর এগুলো পড়ছি না, সব আপনাদের ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট অ্যাসেন্ডার ডিসেন্ডার, এটা আমি পরে আসছি। এটা বলতে গেলে আমাকে আগে একটুখানি নিচের দিকে যেতে হবে। অ্যাসেন্ডার ডিসেন্ডারটা আমি একটু পরে আসছি। দেন আসছি বেস লাইন। বেস লাইন কি জিনিস, আগে ছবিটা ভালো করে দেখুন। ছবিটা দেখে চেনা যাচ্ছে? এই যে লাইন গুলো দেখে চেনা যাচ্ছে? দেখি তো জিজ্ঞেস করে, কি মনে হচ্ছে এই যে লাইন লাইন কোথায় দেখেছেন বলে মনে হচ্ছে? এই ধরনের কিভাবে টাইপোগ্রাফি কোথায় কাজ করে বা কোনটাকে কি বলে? ওকে, সো আমরা এখন জানতে এসেছি বেস লাইন। বেস লাইন জানতে গিয়ে দেখতে পাচ্ছি সেই ইংলিশের রুল টানা খাতাটা আমাদের সামনে এসছে। সেই রুল টানা খাতার মধ্যে আমরা ছোটবেলায় দেখবেন একটা সিঙ্গেল লাইনের ওপরে ভর করে সমস্ত লেখাগুলোকে লিখতাম, এ বি সি ডি লিখতাম একটা সিঙ্গেল লাইনের ওপরে ভর করে। সেটা ক্যাপিটাল লেটার লিখলেও সেই লাইনের ওপরেই লিখতাম, স্মল লেটার লিখলেও সেই লাইনের ওপরেই লিখতাম। যে লাইনটার উপরে ভর করে আমরা সমস্ত লেখা লিখে যেতাম, সেই লাইনটাকেই বলা হচ্ছে বেস লাইন। মানে কথাটার মধ্যে দেখুন একটা পাওয়ার রয়েছে, বেস সবাইকে একসাথে ধরে রয়েছে, পাওয়ারফুল একটা লাইন। কথাটার মধ্যে দেখুন একটা পাওয়ার রয়েছে, বেস। ওকে, সো যে লাইনের উপরে আমরা ভর করে সমস্ত টেক্সট গুলোকে লিখতাম সেটাকেই বলা হচ্ছে বেস লাইন। ওকে, আর কিচ্ছু না, বেস লাইন একদম ইজি জিনিস, আমরা এগুলোকে চিনি অলরেডি, বাট কোনটাকে কি বলে, কেমন ভাবে কাজ করে এটা আমরা জানি না। আজকের পর থেকে জেনে নেব। ওকে, নেক্সট যাই। নেক্সট আসছি ক্যাপ হাইট। ক্যাপ হাইট কাকে বলে? সেম সেম সেই রুল টানা খাতা দেখুন, সেম আমি সব এর মধ্যেই বোঝাবো। ক্যাপ হাইট কাকে বলে? ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইটটা, ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইট সেটাকে দেখুন একটা পিঙ্ক রঙের লাইন দিয়ে মার্ক করা আছে। সো সেই ক্যাপিটাল লেটারের হাইটটাকেই বলা হচ্ছে ক্যাপ হাইট। ক্যাপ কথাটা কোথা থেকে আসছে? ক্যাপিটাল লেটারের ক্যাপিটাল থেকে। ক্যাপিটালের শর্ট ফর্ম হচ্ছে ক্যাপ। সো সেই ক্যাপ থেকে ক্যাপ, এই সরি ক্যাপিটাল থেকে ক্যাপ, আর হাইট। হাইট কেন? কারণ এই ক্যাপিটাল লেটারের ম্যাক্স হাইটটাকে মেজার করছে। সো আমাদের যে লেটার রয়েছে সেই লেটারের ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইট সেটাকে আমরা বলছি ক্যাপ হাইট। বেস লাইন কোনটাকে বলছি? বেস লাইন হচ্ছে আমরা ছোটবেলায় রুল টানা খাতায় যে একটা সিঙ্গেল লাইনের ওপরে সমস্ত কিছু লিখতাম, একটা সিঙ্গেল লাইনের ওপরে ভর করে যে সমস্ত লাইন টেক্সট গুলোকে লিখে আসতাম সেটাকেই বলা হচ্ছে বেস লাইন। ক্যাপ হাইট কোনটাকে বলা হচ্ছে? ক্যাপিটাল লেটারের যে ম্যাক্সিমাম হাইট সেটাকে বলা হচ্ছে ক্যাপ হাইট। আরেকটু নিচে আসি, এক্স হাইট। এক্স হাইট কাকে বলে? ঠিক ক্যাপ হাইটের উল্টো। এক্স হাইট কাকে বলে?
আমাদের যে সমস্ত লেটার, সমস্ত স্মল লেটারের, ক্যাপিটাল লেটারটা বাদ দিয়ে সমস্ত স্মল লেটারের যে হাইটটা, সেই সমস্ত স্মল লেটারের হাইটটাকে আমরা বলছি এক্স হাইট। ওকে, দেখুন এক্স এর মাথাটা মাপ করা আছে, ওয়াই এর মাথাটা মাপ করা আছে, ডি এর বডিটা মাপ করা আছে। এটাকে কি বলে আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে? এই যে এইটা কেন মাপ করা নেই এটা আমি পরে বোঝাচ্ছি। সো স্মল লেটারের যে হাইট, স্মল লেটারের যে বডি হাইট বা স্মল লেটারের যে হাইট, সেটাকেই বলা হচ্ছে এক্স হাইট, মানে ক্যাপ হাইটের ঠিক উল্টো। ক্যাপ হাইট হচ্ছে ক্যাপিটাল লেটারের ম্যাক্স হাইট, আর এক্স হাইট হচ্ছে স্মল লেটারের যে হাইটটা, সেটাকে বলা হচ্ছে এক্স হাইট। ওকে, সো আশা করছি এটা মাথায় ঢুকেছে। আমি একটুখানি কুইক দেখিয়ে দিই কি কি দেখলাম। বেস লাইন দেখলাম। বেস লাইন কোনটাকে বলে? আমরা ছোটবেলায় লাইন টানা খাতায় যে সমস্ত ওয়ার্ড গুলো, লেটার গুলো লিখে আসতাম, সমস্ত ওয়ার্ড যে লাইনটার উপরে ভর করে লিখে আসতাম, সেটাকে বলা হচ্ছে বেস লাইন। ক্যাপ হাইট কাকে বলা হচ্ছে? ক্যাপিটাল লেটারের ম্যাক্স হাইট কে বলা হচ্ছে ক্যাপ হাইট। স্মল লেটারের যে বডি হাইট বা স্মল লেটারের যে হাইট, সেটাকে বলা হচ্ছে এক্স হাইট। এগুলো আমরা জানলাম। এইবার আমি চলে যাই অ্যাসেন্ডার ডিসেন্ডারে। এই যে অ্যাসেন্ডার আর ডিসেন্ডার, এটা আমি একটা ছবির মাধ্যমে বুঝে নিই। যা আমি পড়াবো, যা কিছু বোঝাবো, যাতে বোর ফিল না হয় আর যাতে মাথার মধ্যে পিনের মতো গেঁথে যায়, সেই কারণে আমি সব ছবি দিয়েই বোঝাবো, চাপ নেই। দেখুন এখানে অ্যাসেন্ডার কি জিনিস? অ্যাসেন্ডার হচ্ছে সমস্ত স্মল লেটারের যে বাড়তি অংশটুকু, যেমন এই যে এইচ এর দেখুন একটা বাড়তি অংশ রয়েছে। মেইন বডি হাইট কিন্তু এইটা, মেইন এইচ এর মেইন বডি হাইট কোনটা? এটা এক্স হাইট। এটা হচ্ছে এক্স হাইট, এটা হচ্ছে বেস লাইন, একটু আগে জেনে এসেছি। এটা হচ্ছে ক্যাপ হাইট, কারণ এই যে ক্যাপিটাল লেটারের ম্যাক্স হাইটটাকে মার্ক করেছে, তার মানে এটা ক্যাপ হাইট। স্মল লেটারের হাইটটাকে এটা মার্ক করেছে, তার মানে এটা এক্স হাইট। আর এই লাইনটার উপরে ভর করে সমস্ত টেক্সট, এই সমস্ত লেটার গুলোকে লেখা হয়েছে, তার মানে এটা বেস লাইন। এটা ক্যাপ হাইট, এটা এক্স হাইট, আর এটা বেস লাইন। সো এবার আমি অ্যাসেন্ডারে যাই। অ্যাসেন্ডার কি জিনিস? সমস্ত স্মল লেটারের যে বাড়তি অংশটুকু এক্স হাইট টপকে আকাশের দিকে চলে গেছে। কি বলছি আরেকবার শুনুন। সমস্ত স্মল লেটারের যে বাড়তি অংশটুকু এক্স হাইট টপকে আকাশের দিকে বেরিয়ে গিয়েছে, সেটাকে আমরা বলছি অ্যাসেন্ডার। ওকে, ডিসেন্ডার কি জিনিস? ঠিক তার উল্টো। সমস্ত স্মল লেটারের যে বাড়তি অংশটুকু বেস লাইন টপকে মাটির দিকে ঢুকে গেছে, সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডার। তাহলে ডিসেন্ডার কি হয়? মাটির দিকে ঢুকে যায়। আর অ্যাসেন্ডার কি হয়? আকাশের দিকে বেরিয়ে যায়। অ্যাসেন্ডার আমাদের এক্স হাইট টপকে মাথার দিকে চলে যায়, ডিসেন্ডার হচ্ছে বেস লাইন টপকে মাটির দিকে চলে যায়। আমরা সরি এখানে, সো আমরা অ্যাসেন্ডার জানলাম, ডিসেন্ডার জানলাম, বেস লাইন জানলাম, ক্যাপ হাইট জানলাম, এক্স হাইট জানলাম। এবার আসছি একটা সুন্দর টার্ম, যার নাম হচ্ছে কার্নিং। এটা আপনাদের কাছে একটা নতুন টার্ম, এটা আমি জানি। কার্নিং কি জিনিস? আমরা যে সমস্ত ওয়ার্ড লিখি, মনে করুন এই যে কার্নিং একটা ওয়ার্ড লেখা রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড কি দিয়ে তৈরি হয়? এক একটা লেটার দিয়ে তৈরি হয়। কে একটা লেটার, ই একটা লেটার, আর একটা লেটার, এন একটা লেটার। তো এক একটা লেটার মিলে কি হয়? একটা ওয়ার্ড তৈরি হয়। সো একটা ওয়ার্ডের যে সমস্ত লেটার থাকে, সেই লেটারের মাঝের যে স্পেসটা, মাঝের যে দূরত্বটা, সেটাকেই বলা হচ্ছে টার্নিং। মানে আমরা যেটাকে এখানে লেটার স্পেসিং বলে জেনেছিলাম, এই যে লেটার স্পেসিং, আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে দেখতে পাবেন। ছোট করি, হ্যাঁ সরি, এই যে একটু আগে আমরা যেটাকে লেটার স্পেসিং বলে জেনেছিলাম, যে লেটারের মাঝে গ্যাপ তৈরি হচ্ছে, আবার লেটারের মাঝে গ্যাপ কমে যাচ্ছে, এই যে প্রত্যেকটা লেটারের মাঝের একটা দূরত্ব, মাঝের একটা গ্যাপ, এটাকেই আমরা বলছি কার্নিং। মানে লেটারের মাঝের যে স্পেসটা, সেটাকে আমরা বলছি কার্নিং। আমি এই এত কিছু পড়ে আপনাদের বোর ফিল করাচ্ছি না, একদম ইজি ওয়েতে এর মধ্যে কি বলা আছে আমি বলেছি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ছাড়া ডিজাইনাররা অচল, শেরিফ আর স্যান্স শেরিফ। এ দুটো কি জিনিস?
এই দুটো হচ্ছে আমাদের টাইপ ফেসের ক্যাটাগরি। টাইপ ফেস নিশ্চয়ই আর কি বলতে হবে না, শেরিফ আর স্যান্স এই দুটোকে একসাথে বলতে হবে। শেরিফ কি জিনিস, স্যান্স কি জিনিস, এই দুটো হচ্ছে টাইপ ফেসের দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে শেরিফ ক্যাটাগরির টাইপ ফেস, একটা হচ্ছে স্যান্স ক্যাটাগরির টাইপ ফেস। চলুন আমি একটুখানি উদাহরণ দেখে নিই। আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিই, এটাকে নিয়ে আসি এখানে। এটা একটা টাইপ ফেস, আর নিচে একটা টাইপ ফেস চেঞ্জ করে দিই। আচ্ছা একটু, সো এটা একটা টাইপ ফেস, কি টাইপ ফেস, পপিন্স টাইপ ফেস। আর নিচে এটাকে আমি একটা অন্য টাইপ ফেস দিয়ে দিই, একটা শেরিফ টাইপ ফেস দিয়ে দিই। আমি এখনো বোঝাইনি শেরিফ কি জিনিস, স্যান্স কি জিনিস, আমি বোঝাচ্ছি। আমার মাথায় যেটা আসছে আমি একটুখানি টাইপ করে নিই। দেখুন দুটো টাইপ ফেস আলাদা। এই একটা টাইপ ফেস, এই একটা টাইপ ফেস। একটু ওপর নিচে করি, কারণ আপনাদের ওপর নিচ করেই পিডিএফ এ রয়েছে। সো অ্যাড এ হেডিং বলে যে ওপরে টাইপ ফেসটা রয়েছে, দেখুন এটার স্টাইলটা আলাদা, এটা স্টাইলটা আলাদা। এটার কি স্পেশালিটি আছে, দেখুন এখানে লেটার গুলোর এন্ডে একটু করে লেজ বেরিয়ে আছে, একটু এক্সট্রা অংশ বেরিয়ে রয়েছে। এখানে দেখুন এক্সট্রা অংশ প্রত্যেকটা এন্ডে, একটা এক্সট্রা অংশ বেরিয়ে রয়েছে প্রত্যেকটা জায়গায়। বাট নিচের টাইপ ফেসটা দেখুন একদম পুরো শার্প, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কোনো এক্সট্রা লেজ বেরিয়ে নেই, কিচ্ছু বেরিয়ে নেই। ওকে, সো যে সমস্ত টাইপ ফেসে এই ধরনের একটু বাড়তি অংশ বেরিয়ে থাকে লেজের মতো, এগুলোকে আমরা বলছি শেরিফ টাইপ ফেস। ওকে, আর এই যে নিচের যে টাইপ ফেসটা যেখানে কোনো বাড়তি অংশ নেই, একদম শার্প ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমি একটু পিডিএফ এর উদাহরণটা দেখাই, দেখুন তো। এই দেখুন আমি এই টাইপ ফেসের একটু মার্ক করে রেখেছি কর্নার গুলো, এই যে এন্ড পয়েন্ট গুলোতে একটু বাড়তি অংশ বেরিয়ে রয়েছে। এখানে দেখুন এই যে বাড়তি অংশ বেরিয়ে রয়েছে। আচ্ছা নিচেরটা দেখাই, এই দেখুন স্যান্স টাইপ ফেস বা স্যান্স শেরিফ, একদম শার্প, কোনো বাড়তি অংশ কিচ্ছু নেই। তো যে সমস্ত টাইপ ফেসের এন্ড পয়েন্টে কোনো রকমের কোনো এক্সট্রা পার্ট বেরিয়ে থাকবে না লেজের মতো, সেটাকে আমরা কি বলবো, স্যান্স শেরিফ বা স্যান্স টাইপ ফেস। আর যে সমস্ত টাইপ ফেসের এন্ড পয়েন্টে একটু বাড়তি অংশ বেরিয়ে থাকবে, একটু লেজের মতো বেরিয়ে থাকবে, এই বৈশিষ্ট্যটার কারণে আমরা এটাকে কি বলবো, শেরিফ টাইপ ফেস। ওকে, তাহলে শেরিফ আর স্যান্স শেরিফ কি জিনিস, শেরিফ আর স্যান্স শেরিফ হচ্ছে টাইপ ফেসের দুটো ক্যাটাগরি, দুটো ভাগ। একটা হচ্ছে শেরিফ ক্যাটাগরির টাইপ ফেস, যার কিনা এন্ড পয়েন্টে লেজ বেরিয়ে থাকে। আর একটা হচ্ছে স্যান্স শেরিফ টাইপ ফেস, যেটা আমরা ডিজাইনাররা শর্টকাটে বলে থাকি স্যান্স টাইপ ফেস। সো যে সমস্ত টাইপ ফেসের এন্ড পয়েন্টে কোনো বাড়তি লেজ অংশ বেরিয়ে থাকবে না, একদম শার্প থাকবে, সেগুলোকে আমরা কি বলবো, স্যান্স টাইপ ফেস অথবা স্যান্স সেরিফ টাইপ ফেস। স্যান্স হচ্ছে আমরা ডিজাইনাররা শর্টে বলে থাকি। নেক্সট, সো শেরিফ স্যান্স শেরিফ জেনে নিলাম। এবার আসি স্টেম। স্টেম কি জিনিস, এই হয়ে এসছে 10, 11, 12, আর 3টে করবো হয়ে যাবে। স্টেম কি জিনিস, স্টেম হচ্ছে যে কোনো লেটার ফর্মের বা যে কোনো লেটারের, সেটা স্মল লেটার হতে পারে, ক্যাপিটাল লেটার হতে পারে। এই যে দেখুন কিছু ক্যাপিটাল লেটারের উদাহরণ দেওয়া, কিছু স্মল লেটারের উদাহরণ দেওয়া। সো যে কোনো লেটারের প্রধান উল্লম্ব মানে ভার্টিক্যালি প্রধান উল্লম্ব যে স্ট্রোকটা থাকবে সেটাকে আমরা বলবো কি, স্টেম। দেখুন ক্যাপিটাল লেটারে এই যে বি, বি এর এই লাইনটা হচ্ছে প্রধান একটা উল্লম্ব স্ট্রোক, এল এর এইটা হচ্ছে প্রধান উল্লম্ব স্ট্রোক, টি এর এইটা প্রধান উল্লম্ব স্ট্রোক, এফ এর এটা, ডি এর এটা, পি এর এটা, মানে এটা হচ্ছে মেন স্ট্রোক, এদের প্রধান উল্লম্ব স্ট্রোক হচ্ছে এটা। সো যে কোনো লেটার ফর্মের প্রধান যে উল্লম্ব ভারী স্ট্রোকটা থাকবে সেটাকে আমরা কি বলবো, স্টেম, ভার্টিক্যাল স্টেম। ভার্টিক্যাল স্টেম কেন, লম্বালম্বী ভাবে রয়েছে, উল্লম্ব ভাবে রয়েছে। নেক্সট, স্ট্রোক। স্ট্রোক কি জিনিস, এখানে ভালো করে ছবিটার দিকে একটুখানি লক্ষ্য করে দেখুন,
দুটো এস লেখা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালারের এস লেখা রয়েছে যেটার মধ্যে একটু স্টাইল করা আছে, কোনো না কোনো টাইপ ফেসের মাধ্যমে বা কোনো না কোনো ফন্টের মাধ্যমে একটু স্টাইল করা আছে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারের এসটা। আর ঠিক ব্লু কালারের যে এসটা রয়েছে সেই এসটা আমরা এস এর যে মেইন বডি স্ট্রাকচার, মানে ছোটবেলায় আমরা যেভাবে কোনো লেটার লিখতাম, ছোটবেলায় আমরা যখন কোনো লেটার লিখতাম কিভাবে লিখতাম, মেইন বডি স্ট্রাকচারটাকে ড্র করতাম, মেইন বডি স্ট্রাকচারটাকে ড্র করতাম এভাবে, কোনো স্টাইল করতাম না, কিছু করতাম না। এখানে এ লেখা রয়েছে কোনো না কোনো টাইপ ফেসের মাধ্যমে স্টাইল করে, বাট এখানে আমি যখন এ লিখছি আমি জাস্ট মেইন বডি স্ট্রাকচারটাকে ড্র করছি, রাইট? সো যে কোনো লেটার ফর্মের যে মেইন বডি স্ট্রাকচারটা সেটাকে আমরা বলছি স্ট্রোক। যেমন আমি একটু উদাহরণ দেখাই, এখানে এই যে ব্লু কালারের যে এসটা লেখা রয়েছে দেখুন, এটা নর্মাল একটা এস, মানে ছোটবেলায় আমরা যেভাবে লিখতাম বা এখনো যেভাবে লিখি নর্মালি ধরে জাস্ট ড্র করে দিই বডি স্ট্রাকচারটাকে। এভাবে নিশ্চয়ই আমরা স্টাইল করে এস লিখি না, আমরা যখন নর্মালি এস লিখি এইভাবেই লিখি। সো যে কোনো লেটারের যে প্রধান বডি স্ট্রাকচার, মেইন যে বডি স্ট্রাকচার, সেটাকে আমরা কি বলছি, স্ট্রোক। ওকে, এখানে দুটো এস লেখা রয়েছে, একটা পিছনে লেখা রয়েছে, একটা সামনে লেখা রয়েছে। পিছনে যে ব্ল্যাক কালারের এসটা লেখা রয়েছে ওটা দেখুন একটুখানি কোনো না কোনো ফন্টের মাধ্যমে বা কোনো না কোনো টাইপফেসের মাধ্যমে স্টাইল করে লেখা আছে। ওকে, আর ওপরের যে ব্লু কালারের এসটা ওটা কিভাবে লেখা রয়েছে, জাস্ট নর্মালি বডি স্ট্রাকচারটাকে ড্র করে দেওয়া আছে, কোনো স্টাইল করা নেই, কিচ্ছু করা নেই। ওকে, একদম ইজি ভাবে লেখা রয়েছে। সো এই যে ব্লু রঙের যে স্ট্রাকচার, মানে এস এর যে প্রধান বডি স্ট্রাকচার বা প্রধান যে অংশ, সেটাকেই বলা হচ্ছে স্ট্রোক। যেভাবে আমরা নর্মালি লিখে থাকি বা ছোটবেলায় আমরা যেভাবে কোনো লেটার লিখতাম সেটাকেই বলা হচ্ছে স্ট্রোক, মানে যে কোনো লেটারের মেইন যে বডি স্ট্রাকচার, মেইন যে অংশটা, সেটাকেই বলা হচ্ছে স্ট্রোক। কোনো স্টাইল নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রোক। নেক্সট, ওয়েট। ওয়েট কি জিনিস আমি একটু দেখাই, তার জন্য আমার একটু উদাহরণ দেখা লাগবে। আমি যদি এই পপিন্স টাইপ ফেসের একটু ফন্ট ফ্যামিলিটাকে ওপেন করি, কোথায় পপিন্স টাইপ ফেস, এই যে পপিন্স টাইপ ফেস, পপিন্স টাইপ ফেসের একটু ফন্ট ফ্যামিলিটাকে ওপেন করি। এই যে ফন্ট ফ্যামিলি ওপেন হয়ে গিয়েছে, পপিন্স থিন, পপিন্স এক্সট্রা লাইট, পপিন্স লাইট, প্রত্যেকের দেখুন এক একটার এক এক রকমের ওজন রয়েছে, কেউ একদম পাতলা, কেউ তার থেকে একটু মোটা, আর এখানে একদম মোটা। মানে আমাদের পরিবারেও দেখুন সেম, কিন্তু এই যে টাইপ ফেস আর ফন্ট এটা আমাদের পুরো পরিবারের সাথে যুক্ত। আমাদের ফ্যামিলিতে সবাইয়ের ওয়েট সমান সমান নয়, কেউ একদম রোগা, কেউ একদম মোটা, কার 50 কেজি, কারোর 80 কেজি, কারোর 100 কেজি, এরকম আমাদের পরিবারে থেকে থাকে। সেম হচ্ছে এই জিনিস, আমাদের টাইপ ফেসের মধ্যে যে ফন্ট ফ্যামিলি রয়েছে প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট একটা ওজন রয়েছে। ওয়েট মানে ওজন, ওই সেম ওজন, প্রত্যেকের একটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট রয়েছে। যে থিন, থিন একটা ওয়েট, এক্সট্রা লাইট একটা ওয়েট, লাইট একটা ওয়েট, রেগুলার একটা ওয়েট, মিডিয়াম একটা ওয়েট, মানে মিডিয়াম ফন্টের একটা নিজস্ব ওয়েট রয়েছে, রেগুলার ফন্টের একটা নিজস্ব ওয়েট রয়েছে, লাইট ফন্টের একটা নিজস্ব ওয়েট রয়েছে, প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট রয়েছে। এই দেখুন উদাহরণ, এ হচ্ছে কাঞ্চন মল্লিক, এ হচ্ছে খরাজ মুখোপাধ্যায়, ঠিক আছে, এতে একদম রোগা, এতে একদম মোটা। এটাই হচ্ছে ওয়েট। ওয়েট মানে আমরা কি জানি, ওজন জানি। সো এইগুলোই হচ্ছে ওজন। প্রত্যেকটা টাইপ ফেসের যে ফন্ট ফ্যামিলি রয়েছে বা ফন্ট ফ্যামিলির মেম্বার গুলো রয়েছে তাদের এক একটা যে ওয়েট, থিন, এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এগুলো হচ্ছে এক একটা ওয়েট। কিছু কমন ওয়েট থাকে প্রত্যেকটা টাইপ ফেসের মধ্যে, সেটা পপিন্স হোক, এক্সার হোক, নিউ মন্ট্রিয়াল হোক, যে কোনো টাইপ ফেসের মধ্যে কিছু কমন ওয়েট থাকে। কি কি কমন ওয়েট? এই লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এগুলো হচ্ছে কিছু কমন ওয়েট থাকে। আমি দেখে নিই, চলুন এই কমন ওয়েট গুলো আমি টাইপ ফেসের মধ্যে পাই কিনা। এই যে পপিন্স, পপিন্স এর মধ্যে দেখুন এই যে লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড, চারটের চারটেই রয়েছে, লাইট, রেগুলার, মিডিয়াম, বোল্ড। আচ্ছা, অন্য একটা টাইপ ফেসে যাই, এই যে এক্সার টাইপ ফেসটা যাই, এর ফ্যামিলি মেম্বার ওপেন করি,
এই দেখুন মিডিয়াম রয়েছে, বোল্ড রয়েছে, রেগুলার রয়েছে, মানে এই চারটের মধ্যে যে কোনো একটা ওয়েট থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, বা কমন এটা 90% ক্ষেত্রে এই চারটে ওয়েট যে কোনো টাইপফেসের মধ্যে থেকে থাকবে। আরো অন্য আমি টাইপফেস চুজ করি, দেখি পাই কিনা। আচ্ছা এখানেই দেখিয়ে দিই, এটা ওপেন করি, এই দেখুন রেগুলার আর বোল্ড, এই যে কমন ওয়েটের মধ্যে রেগুলার বোল্ড। আচ্ছা অন্য একটা টাইপফেস ওপেন করি, মুলি, এই দেখুন রেগুলার বোল্ড পাওয়া যাচ্ছে, মানে এগুলো হচ্ছে কমন ওয়েট। এই চারটে ওয়েট কমন ওয়েট যে কোনো টাইপফেসের, আপনি এই চারটের মধ্যে যে কোনো একটাও পেতে পারেন, আবার চারটেও পেতে পারেন, এর মধ্যে দুটোও পেতে পারেন, তিনটেও পেতে পারেন। ওকে, সেগুলো হচ্ছে কমন ওয়েট।